বা নির্মাণ শিল্প। এ খাতে অন্তর্ভুক্ত সেতু নির্মাণ শিল্প, নতুন রাস্তাঘাট নির্মাণ, আর আবাসিক বা বাণিজ্যিক ঘরবাড়ি নির্মাণ, এগুলোকে বলা হয় নির্মাণ শিল্প। উপরোক্ত 4টি খাতের সমন্বয়ে সার্বিক শিল্প খাত গঠিত। উপরোক্ত কয়টি খাতের সমন্বয়ে সার্বিক শিল্প খাত গঠিত হয়? 4টি। কয়টি খাত? 4টি খাতের সমন্বয়ে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কয়টি খাত? 4টি খাতের। শিল্প খাতে অবদান বা গুরুত্ব। 2019 থেকে 2020 অর্থ বছরে দেশজ উৎপাদনে জিডিপি বৃহত্তর খাতসমূহের মধ্যে সার্বিক শিল্প খাতের অবদান ছিল। বৃহত্তর খাতসমূহের মধ্যে সার্বিক শিল্প খাতের অবদান ছিল 34.94%। এগুলো পড়ার নিয়ম হচ্ছে 34.94%। তো বলে দিলাম 34.96%, 94%। 2020 থেকে 21 অর্থ বছরের সার্বিক শিল্প খাতে অবদান ছিল, একটু বেড়েছে, 36.01%। 36.01% কত? 34.01%। নিচের তালিকায় জিডিপিতে সার্বিক শিল্প খাতের বিভিন্ন উপখাতের অবদানের শতকরা হার দেখানো হলো। খাত উপখাত কি? খাত উপখাত। খাত উপখাত। নিচের তালিকায় জিডিপিতে সার্বিক শিল্প খাতের বিভিন্ন উপখাতের অবদানের শতকরা হার দেখানো হলো। খাত উপখাত 2019-20 আর 21-20 পার্সেন্টেজ দেখো। এক নাম্বার খনিজ খনন 1.91। 2020-21 সালে 1.91, দুইটাই সেম। 2 নাম্বার ম্যানুফ্যাকচারিং শিল্পে 22.4% ছিল 20-21 সালে 23.36%। 3 বিদ্যুৎ, গ্যাস আর পানি সম্পদ 19-20 ছিল 1.32%, 20-21 ছিল 1.35%। 4 নম্বর নির্মাণ শিল্প ছিল 9.31%, আর 20-21 ছিল 9.40%। দশমিক বা 4 মানে 40। দেশের আর্থসামাজিক উন্নয়ন। দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিল্প খাতের দ্রুত বিকাশের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ দেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপন করেছে। ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রামে। ইপিজেড এর পূর্ণ এক্সপোর্ট প্রসেসিং জোন। আর এক্সপোর্ট প্রসেসিং জোন অর্থাৎ এক্সপোর্ট মানে রপ্তানি, প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ, জোন মানে অঞ্চল বা এলাকা। দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে দারিদ্র্য বিমোচন, দরিদ্রকে মুছে ফেলা, শিল্প খাতের দ্রুত বিকাশের জন্য বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা দেশ কর্তৃক ইপিজেড স্থাপন করা হয়েছে। ইপিজেড সারা দেশে, যা দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে দেশের শিল্প খাত বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে। বাংলাদেশে বর্তমানে 8টি ইপিজেড। বাংলাদেশে বর্তমানে কয়টি ইপিজেড আছে? 8টি। তাহলে বাংলাদেশে কয়টি ইপিজেড আছে? 8টি। বেস্ট অফ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে বাংলাদেশে কয়টি ইপিজেড আছে? 8টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। তার ভিতর আছে চট্টগ্রাম ইপিজেড, ঢাকা, মংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, নীলফামারী, কর্ণফুলী, টোটাল 8টা জায়গায় ইপিজেড স্থাপন করা হয়েছে।
2019 সালের ফেব্রুয়ারি পর্যন্ত 572টি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন রয়েছে। 2019 সালের ফেব্রুয়ারি পর্যন্ত কয়টি? 572টি। কয়টি? 572টি শিল্প প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। এর মধ্যে 470টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত রয়েছে। এর মধ্যে কয়টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত রয়েছে? 470টি। কত? আর 102টি বাস্তবায়নাধীন রয়েছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 51,42,562 জন বাংলাদেশের নাগরিক সেখানে কর্মরত। 51,42,000 বাংলাদেশের নাগরিক সেখানে কর্মরত। 4884.1 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে। রপ্তানি হয়েছে 71,582.81 মিলিয়ন মার্কিন ডলার। দেশের শিল্প উন্নয়নের গতিকে বেগবান করতে সরকার শিল্পনীতি 16 ঘোষণা করেছে। দেশের শিল্পের গতিকে বেগবান করতে সরকার শিল্পনীতি ঘোষণা করেছে 2016। শিল্পনীতি ঘোষণা করেছে কত সালে? 2016 সালে। শিল্পনীতি ঘোষণা করেছে কত সালে? 2016 সালে। এ নীতির গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, নারীকে শিল্প উন্নয়ন প্রক্রিয়ার মূল ধারায় নিয়ে আসা, দারিদ্র্য দূরীকরণ এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের প্রসার ঘটানো। উন্নয়ন রূপক 2021 অনুযায়ী 2021 সালে একটি শক্তিশালী শিল্প খাত গড়ে উঠবে, যেখানে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান হবে 40%। যেখানে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান হবে কত শতাংশ? 40%। এবং মোট কর্মসংস্থানে অবদান হবে 25%। মোট কর্মসংস্থানে অবদান হবে 25%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই। কৃষি, শিল্প, পরিবহন, যোগাযোগ, গৃহস্থালী, সেবা খাতসমূহ বিভিন্ন আয় বর্ধনকারী কর্মকাণ্ডে বিদ্যুৎ, গ্যাস, তেল, বিভিন্ন প্রাকৃতিক সম্পদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই সরকার এ খাতে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। 2021 সালের মধ্যে দেশের সকল জনসাধারণকে বিদ্যুৎ সুবিধায় আয়ত আনার ব্যাপারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। কত সালের মধ্যে? 2021 সালের মধ্যে দেশের সকল জনসাধারণকে বিদ্যুৎ সুবিধার আয়তায় আনার ব্যাপারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তাই সরকার 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিকল্পনা করেছে। তাই সরকার 2021 সালে, কত সালে? 2021 সালে মধ্যে কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ? 24,000 মেগাওয়াট বিদ্যুৎ, 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিকল্পনা করেছে। প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানির ব্যবহারের শতকরা প্রায় 71% পূরণ করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। দুইটা প্রশ্নই। প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের শতকরা 71% পূরণ করে। তাহলে কত ভাগ পূরণ করে? 71% পূরণ করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। ভালো করে পড়বা। কত ভাগ চাহিদা পূরণ করে? 71%। উৎপাদিত গ্যাসের সর্বাধিক ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদনে। উৎপাদিত গ্যাসের সর্বাধিক ব্যবহার হয়, তাহলে উৎপাদিত গ্যাসের সর্বাধিক ব্যবহার হয় কোথায়? বিদ্যুৎ উৎপাদনে। কি উৎপাদনে? বিদ্যুৎ উৎপাদনে।
যত উৎপাদিত গ্যাস আছে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোথায়? বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুৎ তৈরিতে। রাসায়নিক সার তৈরি কাঁচামাল রূপে ব্যবহার হয়। রাসায়নিক সার তৈরি কাঁচামাল রূপে প্রাকৃতিক গ্যাস। কলকারখানায় প্রাকৃতিক গ্যাস। পরিবহন প্রাকৃতিক গ্যাস। গৃহে গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস। গ্যাস। কি গ্যাস? সব গ্যাসগুলো প্রকৃতি থেকে যে গ্যাসগুলো পাওয়া যায় সেইগুলো। সিমেন্ট, কাগজ, সাবান, ব্লিচিং পাউডার উৎপাদনে চুনাপাথর। সিমেন্ট তৈরিতে কি ব্যবহার হয়? চুনাপাথর। কাগজ তৈরিতে চুনাপাথর। সাবান চুনাপাথর। ব্লিচিং পাউডার উৎপাদনে চুনাপাথর ব্যবহার হয়। বাসনপত্র স্যানিটারি দ্রব্য তৈরিতে চীনামাটি। বাসনপত্র তৈরিতে চীনামাটি। স্যানিটারি দ্রব্য তৈরিতে চীনামাটি। ভেরি ভেরি ইম্পর্টেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কাঁচ ও রাসায়নিক দ্রব্য তৈরিতে সিলিকা বালি। তাহলে কাঁচ তৈরিতে লাগে সিলিকা বালি, রাসায়নিক দ্রব্য তৈরি করতে সিলিকা বালি। ভেরি ভেরি ইম্পর্টেন্স। ভারত দেশালাই কারখানায় তেল ও পরিশোধনে গন্ধক ব্যবহৃত হয়। ভারত দেশালাই কারখানায় এবং তেল পরিশোধনে কি ব্যবহৃত হয়? গন্ধক ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? গন্ধক ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। অবকাঠামোগত খাতে বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় নির্মাণ খাতে প্রবৃদ্ধি হার বাড়ছে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সার্বিক শিল্প খাতের দ্রুত বিকাশের মাধ্যমে জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন। তাহলে জাতীয় আয়, মাথাপিছু আয়, জীবনযাত্রার মান উন্নয়ন, বাণিজ্যিক ঘাটতি দূর করার পাশাপাশি পরনির্ভরশীলতা হ্রাস করা সম্ভব। কাজ, সার্বিক শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে আমাদের দেশে দ্রুত উন্নয়ন সম্ভব। ব্যাখ্যা করো। সেবা খাত, সার্ভিস সেক্টর। সেবা খাত, সার্ভিস সেক্টর। অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে, কিসের মাধ্যমে? অর্থনৈতিক যেসব কাজের মাধ্যমে অবস্থাগত সেবাকর্ম উৎপাদিত হয়। অবস্থাগত সেবাকর্ম উৎপাদিত হয়, অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল হিসেবে দৃশ্যমান নয়। যা রূপান্তরিত কাঁচামাল হিসেবে দৃশ্যমান নয়, কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে। কিন্তু কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময় মূল্য রয়েছে তাকে সেবা বলে। একটা সংজ্ঞাত আসলে আর একটা প্রশ্ন। অর্থনীতির যেসব কাজের মাধ্যমে অবস্থাগত সেবাকর্ম উৎপাদিত হয় এবং অর্থাৎ যা রূপান্তরিত কাঁচামাল হিসাবে দৃশ্যমান নয় কিন্তু মানুষের বিভিন্ন অভাব পূরণ করে এবং যার বিনিময়ে মূল্য রয়েছে তাকে সেবা বলে। যার বিনিময় মূল্য আছে তাকে কি বলে? সেবা বলে। আর্থিক প্রতিষ্ঠান, পরিবহন ব্যবস্থা। বাংলাদেশে পাইকারি, খুচরা বিপণন, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ, যোগাযোগ, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, গৃহায়ন, লোক প্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক, ব্যক্তিগত সেবা প্রভৃতি ক্ষেত্রে সেবাকর্ম উৎপন্ন হয়। এসব সেবা অর্থের বিনিময়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও জনগণের নিকট সরবরাহ করা হয় এবং জনগণ এসব সেবা ক্রয় করে তাদের অভাব পূরণ করে। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সেবা খাত হলো একক বৃহত্তম খাত। পৃথিবীর অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সেবা খাত হলো একক বৃহত্তম খাত। আমাদের যে সেবা খাতটা একক বৃহত্তম খাত, সবচেয়ে বড় একটা খাত।
2020 থেকে 21 অর্থবছরে 2020 থেকে 21 সালের অর্থবছরে জিডিপিতে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট সার্বিক সেবা খাতের অবদান দাঁড়িয়েছে 51.92%। মানে 2020 থেকে 21 অর্থবছরে জিডিপিতে সার্বিক খাতের অবদান দাঁড়িয়েছে কত শতাংশ? 51 থেকে 92%। 51 থেকে 92%, যা 2019 অথবা 20 সালে ছিল 52.54%, যেটাকে আমরা দশমিকের পরে সবসময় 5 আর 4 আলাদা করে সংখ্যা পড়তে হয়। সার্বিক সেবা খাতের অন্তর্ভুক্ত উপখাত সমূহের জিডিপিতে অবদানের হার নিচের তালিকায় দেখানো হলো। এটা হচ্ছে খাত, এটা 19-20 সালে আর এটা 20-21 সালের যে পার্থক্যটা বেশি কমেছে সেটা। 1 নাম্বার পাইকারি ও খুচরা বিপণন। পাইকারি ও খুচরা বিপণন 14.97 আর 2020-21 সালে 15.06%। 2 হোটেল ও রেস্তোরাঁ 1.12, এখানে 1.09। 3 পরিবহন সংরক্ষণ ও যোগাযোগ খাতে আছে 19-20 সালে 8.94, এখানে 8.73, কমেছে আরো, এটাই কমিয়েছে। 5 রিয়েল এস্টেট ভাড়া অন্যান্য বীমা 8.68, 8.39। 20-21 সালে কমেছে, 19-20 সালে বেশি ছিল। 6 লোক প্রশাসন ও প্রতিরক্ষা খাতে রয়েছে 19-20 সালে 3.56, 20-21 সালে 3.52, আরো কমেছে, এটা কমেছে। 7 শিক্ষা খাতে 19-20 সালে ছিল হচ্ছে 2.71 আর 20-21 সালে 2.68, তার মানে এটাও কমেছে। 8 স্বাস্থ্য সামাজিক সেবা খাতে 19-20 সালে ছিল 3.21 আর 20-21 সালে 3.32, এটা একটু বেড়েছে। 9 কমিউনিটি সামাজিক ব্যক্তিগত সেবা 5.03, 19-20 সালে ছিল, আর এখানে 4.85, 20-21 সালে, এটা আরো কমেছে। তো শিক্ষার খাতে ছিল দেখো 2.71 এবং কমে হয়েছে কত 2.68, এটা হচ্ছে 20 সালে। এটা হচ্ছে কোন খাতে কতটুকু অবদান ছিল সেটা এখানে দেখানো হয়েছে। উপরের তালিকা থেকে দেখা যায় যে পাইকারি খুচরা বাণিজ্য খাতে, পাইকারি তো বোঝো একটা জিনিসের দাম একবারে যারা দোকানদার অথবা যারা পাইকারি কিনে নিয়ে যায় অনেকগুলো একসঙ্গে, সেটাকে বলে পাইকারি। আর খুচরা বলতে যেটা একটা জিনিস লাগলো দেবে, দুটা জিনিস অর্ধেক বেশি কম যা লাগুক না দেবে, এটা হচ্ছে খুচরা। পাইকারি খুচরা বাণিজ্য, বাণিজ্য মানে ব্যবসা খাতে অবদান সর্বোচ্চ, আর দ্বিতীয় সর্বোচ্চ খাত হলো পরিবহন সংরক্ষণ যোগাযোগ খাত, যার অধীনে রয়েছে। এখানে বলা হয়েছে উপরের তালিকা থেকে দেখা যায় যে পাইকারি খুচরা বাণিজ্য খাতে অবদান সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ অবদান কোনটা? পাইকারি খুচরা বাণিজ্য খাত। পাইকারি এবং খুচরা বাণিজ্য খাতের অবদান ছিল তালিকার ভিতরে সর্বোচ্চ হচ্ছে পাইকারি খুচরা বাণিজ্য, তার অবদান ছিল সর্বোচ্চ, সবচেয়ে বেশি। আর সর্বোচ্চ দ্বিতীয় খাত হলো পরিবহন সংরক্ষণ আর যোগাযোগ খাত, যার অধীনে রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ খাত হলো কি? এখানে দ্বিতীয় সর্বোচ্চ খাত পাইকারিটা সবচেয়ে বেশি, এটা প্রথম খাত পাইকারি, আর দ্বিতীয়টা হচ্ছে কি এই যে পরিবহন সংরক্ষণ আর হচ্ছে যোগাযোগ, এটা দ্বিতীয় খাতে অবস্থান করছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। ক স্থল পরিবহন, যার আয়তায় সড়কপথ ও রেলপথ রয়েছে। স্থল পরিবহনে সড়কপথ আর রেলপথ রয়েছে, কারণ এটা স্থল, যেখানে পানি পথ নয়, নৌপথ নয়, সেটা। সড়ক পথের মধ্যে 2019 সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় মহাসড়ক 21,569 কিলোমিটার, রেলপথের দৈর্ঘ্য 2955.53 কিলোমিটার। খালি 2019 সালে ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় মহাসড়ক ছিল 21,569 কিলোমিটার, রেলপথের দৈর্ঘ্য ছিল 2,955.53 কিলোমিটার। জলপথ পরিবহন 2 খ নম্বর আছে জলপথ পরিবহন। আমাদের প্রধান
সামুদ্রিক বন্দর চট্টগ্রাম। আমাদের প্রধান সামুদ্রিক বন্দর রয়েছে কোথায়? চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম। আমাদের প্রধান সামুদ্রিক বন্দর রয়েছে চট্টগ্রাম। এর মাধ্যমে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 97% পরিচালিত হয়ে থাকে। এর মাধ্যমে মানে জলপথের মাধ্যমে আমদানি আর রপ্তানি। আমদানি বলতে অন্য দেশ থেকে কোনো কিছু নিয়ে আসা, আর রপ্তানি বলতে এই দেশ থেকে কোনো কিছু অন্য দেশে বিক্রি করা। বাণিজ্যে প্রায় কত শতাংশ? 97%। কত শতাংশ? 97% পরিচালিত হয়ে থাকে। এবার দ্বিতীয় সামুদ্রিক বন্দর মংলা, এবং দ্বিতীয় সামুদ্রিক বন্দর কোনটা ছিল? মংলা সমুদ্র বন্দর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স, এগুলো আন্ডারলাইন করে রাখো। আর দ্বিতীয় সামুদ্রিক বন্দর কোনটাকে বলা হয়? মংলা। আর অভ্যন্তরীণ নৌ পরিবহন, অভ্যন্তরীণ মানে ভিতরে, নৌ পরিবহন, নৌকা পরিবহন কর্পোরেশনের জলযান দ্বারা, যেমন ফেরি সার্ভিস, প্যাসেঞ্জার সার্ভিস, কার্গো সার্ভিস, শিপ রিপেয়ার সার্ভিস ইত্যাদির মাধ্যমে নাগরিক সেবা অব্যাহত রেখেছে। এখানে দেখো গ নাম্বার, আকাশপথ পরিবহন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বর্তমানে দেশে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বর্তমানে দেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? 3টি আন্তর্জাতিক বিমানবন্দর। 60টি অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করছে। তাহলে কয়টি বিমানবন্দর? 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, আর 60টি হচ্ছে অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট। এছাড়া 2টি স্টল পোস্ট ব্যবহারের উপযোগী রয়েছে। এছাড়া কয়টি স্টল পোস্টের ব্যবহার রয়েছে? 2টি। কয়টি? 2টি। স্টল, এস তে শর্ট, টিতে টেক, ওতে অফ, অ্যান্ড এলতে ল্যান্ডিং। তাহলে STOL, STOL, স্টল। তাহলে স্টল, শর্ট, টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। শর্ট টেক অফ অফ ল্যান্ডিং। ঘ নাম্বার, ডাক ও তার যোগাযোগ। ডাক ও তার যোগাযোগ। দেশের টেলিযোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং এর মান উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের বিটিএসএল, বিতে বাংলাদেশ, টিতে টেলিকমিউনিকেশন, সিতে কোম্পানি এলটে লিমিটেড কার্যক্রম অব্যাহত রয়েছে। 2002 সালে সরকার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC গঠনের পর গ্রাহক সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। 2002 সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিতে বাংলাদেশ, টিতে টেলিকমিউনিকেশন, আরতে তাহলে BTRC, সিতে কমিউনিকেশন, আরতে এখানে আরতে কি সিতে কন্ট্রোল পর গ্রাহক সংখ্যা দ্রুত কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 2017 গ্রাহক সংখ্যা 12.8 কোটি অতিক্রম করেছে। জানুয়ারি 2017 সালে গ্রাহক সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে? 12.8 কোটি। 12.8 কোটি বৃদ্ধি পেয়েছে। কত কোটি? 12.8 কোটি বৃদ্ধি পেয়েছে। 3,813 কিলোমিটার আঞ্চলিক সড়ক, 4,247 কিলোমিটার জেলা সড়ক, 13,242 কিলোমিটার। তাহলে এখানে হচ্ছে দেখো 3,813 কিলোমিটার আঞ্চলিক সড়ক রয়েছে, 4,247 কিলোমিটার। জেলা সড়ক আছে 13,242 কিলোমিটার। রেলপথের দৈর্ঘ্য 2877 কিলোমিটার। রেলপথের দৈর্ঘ্য কত? 2877 কিলোমিটার। রেলপথের দৈর্ঘ্য কত? 2877 কিলোমিটার, মানে 2877 কিলোমিটার। রেলপথের 3 ভাগে ভাগ করা হয়েছে রেলপথকে। ব্রড গেজ ছিল হচ্ছে 659 কিলোমিটার, ডুয়েল গেজ আছে 375 কিলোমিটার, আর মিটার গেজ আছে 1843 কিলোমিটার। 1843 কিলোমিটার মিটার গেজ। সবচেয়ে বেশি আছে মিটার গেজ, তারপরে ব্রড গেজ, তারপরে ডুয়েল গেজ।
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। ডাক বিভাগ সারা দেশে ৯,৮৮৬টি ডাকঘরের মাধ্যমে ডাক সেবা প্রদান করা যাচ্ছে। আর বাংলাদেশের ডাকঘর আছে কতটি? ৯,৮৮৬টি, ৯,৮৮৬টি, সেটার মাধ্যমে ডাক সেবা প্রদান করা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ উপখাতে ২০১৬ থেকে ১৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার ছিল ৬.৯৮%। এ খাতের উন্নয়নে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। দেশের জনগণের জীবন মান উন্নয়ন, নিরাপত্তা বিধান, উৎপত্তি, পণ্যের বাজারজাতকরণ, উপকরণের গতিশীলতা আনয়নের, সর্বোপরি সুস্বাস্থ্যের অধিকারী, প্রশিক্ষিত, শিক্ষিত মানব সম্পদ উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সার্বিক সেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কাজ: বাংলাদেশের সেবা খাতের উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা বলে তুমি মনে করো? কাজটা তোমরা করে নিতে পারো। আর এটা মূল বিষয় না, তোমরা সবসময় চেষ্টা করে সিকিউ, এমসিকিউ এসব বিষয় নিয়ে। উৎপাদন ভিত্তিতে নিরূপিত আমাদের দেশে মোট দেশজ উৎপাদন, যেটা গ্রস ডেটা ডোমেস্টিক প্রোডাক্ট, দেশের মোট দেশজ উৎপাদন 15টি খাত নিয়ে গঠিত। উৎপাদন ভিত্তিতে নিরূপিত আমাদের দেশের মোট দেশজ উৎপাদন কয়টি খাত নিয়ে গঠিত? 15টি খাত নিয়ে গঠিত। কয়টি খাত নিয়ে গঠিত? 15টি খাত নিয়ে গঠিত। কয়টি খাত নিয়ে গঠিত? 15টি খাত নিয়ে গঠিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাতসমূহ কৃষি, শিল্প, সেবা 3টি বৃহত্তর খাতে বিভক্ত। খাতসমূহের ভিতর আছে কৃষি খাত, শিল্প খাত আর সেবা খাত, 3টি বৃহত্তর খাতে বিভক্ত। কয়টি খাতে বিভক্ত? 3টি বৃহত্তর খাতে বিভক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশে সবচেয়ে বৃহত্তর খাত কয়টি আছে? 3টি, একটা কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। বাংলাদেশের পরিপ্রেক্ষিত কৃষি হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তির একটি এবং অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি বলা হয় কোনটাকে? কৃষিখাতকে। অর্থনীতির প্রবৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকা শক্তির একটি হচ্ছে কি? কৃষিখাত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা এদেশের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে কৃষি কার্যক্রমকে কেন্দ্র করে। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে কৃষির উপর কেন্দ্র করে। কোন কার্যক্রমকে কেন্দ্র করে? কৃষি কার্যক্রমের উপর কেন্দ্র করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন, জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ইত্যাদি কৃষির অগ্রগতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। কিন্তু কৃষি প্রকৃতির উপর নির্ভরশীল বলে তা স্থিতিশীল অর্থনীতি নির্দেশ করে না। কারণ এদেশে প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা ইত্যাদি নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিক্ষেত্রে উৎপাদন অনিশ্চিত থাকে। তাই বর্তমানে মুক্ত বাজার অর্থনীতি এবং বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের আধুনিকরণ, আমাদের দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে শিল্পায়িত অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন। মানে বর্তমানে মুক্তবাজার অর্থনীতি বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে কি অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন? শিল্পায়িত অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন। শিল্পায়িত অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন। কি অর্থনীতি গড়ে তোলা প্রয়োজন? শিল্পায়িত। কেননা শিল্পায়নের মাধ্যমে কৃষির আধুনিকরণ, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, বিদেশের উপর নির্ভরশীলতা হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। কৃষি ও শিল্প খাতের উন্নয়নের পাশাপাশি সার্বিক সেবা খাতের অভিন্নমুখী কার্যক্রম, যেমন শিক্ষিত ও প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তোলা, নারী ও শিশু উন্নয়ন, যুব উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং তথ্য প্রযুক্তির উন্নয়ন সাধন করে বর্তমান
সরকারের রূপকল্প 2021 বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। একটি সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। এ উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য কৃষি খাতে এসব উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কৃষির টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যাপক সরকারি সহায়তা যেমন পর্যাপ্ত ভর্তুকি প্রদান করতে হবে, সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে, কৃষি ঋণের প্রবাহ বৃদ্ধি করতে হবে, প্রতিকূল আবহাওয়া এবং লবণাক্ততা সহনশীল বীজ উদ্ভাবন করতে হবে, কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সহায়তা প্রদানের প্রভৃতি কৃষি খাতে প্রবৃদ্ধি সন্তোষজনক পর্যায়ে রাখা সম্ভব হয়েছে। এই সব কিছুকে ছাড়িয়ে আমাদের সবচেয়ে ভালো একটা পজিশনে পৌঁছানোর জন্য এই বিষয়গুলো তোমাদের কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। বিদ্যুৎ সহ অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ সহ অবকাঠামো খাতে বিনিয়োগ বৃদ্ধির ফলে শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। শিল্প যে খাত আছে সেই শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম খাত হচ্ছে তিনটি, একটা কৃষি খাত, একটা শিল্প খাত আর একটি হচ্ছে সেবা খাত। তার ভিতরে শিল্প খাতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র কৃষির ওপর নির্ভর করে। সার্বিক সেবা খাতের অন্তর্ভুক্ত প্রায় সবগুলো খাতই মোটামুটি প্রবৃদ্ধি বজায় রাখায় এ খাতের প্রবৃদ্ধি ও সন্তোষজনক পর্যায়ে। নিচের লেখচিত্রে 72 খাত ভিত্তিক জিডিপির প্রবৃদ্ধি হার পার্সেন্ট উপস্থাপন করা হলো। স্থির মূল্য মানে একটা কোনো কিছুর মূল্য স্থির থাকায় মানে একই অবস্থানে থাকে সেটাকে বোঝায়। বৃহত্তর খাত ভিত্তিক, বৃহত্তর মানে সবচেয়ে বড় খাত ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধি, যেটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট মানে দেশের মোট উৎপাদন প্রবৃদ্ধি মানে বৃদ্ধি পেয়েছে। ভিত্তি বছর হচ্ছে 2005 থেকে 6 সালের। এখানে দেখো কৃষি খাতের অবস্থান, শিল্প খাত, সেবা খাত আর জিডিপি। কৃষি খাত, শিল্প খাত, কৃষি খাতগুলো কোনটা? এই যে এটা। আর শিল্প খাত কোনগুলো? এই যে এটা। আর তার সাথে আছে সেবা খাত, সেবা খাত কোনগুলো? এই যে এটা। তাহলে 2016 থেকে 17 সবচেয়ে বেশি বৃদ্ধি পেল শিল্প খাত। তারপরে এটা হচ্ছে কৃষি খাত, এটা শিল্প খাত, এটা সেবা খাত। 2017 থেকে 18 সালে সবচেয়ে বৃদ্ধি পেল শিল্প খাত, তারপরে সেবা খাত। আর দেখো 2018 থেকে 19 সালে শিল্প খাত ছিল এই যে এত, কৃষি খাত ছিল এটা আর সেবা খাত ছিল এটা। তারা 19-20 সালে দেখো এটা হচ্ছে কৃষি খাত, এটা শিল্প খাত, এটা হচ্ছে সেবা খাত। সবচেয়ে বেশি থাকছে সবসময় শিল্প খাত, তারপরে অবস্থান করছে সেবা খাত, তারপর কৃষি খাত। এই তিনটের অবদান সবচেয়ে বেশি। বৃহত্তর তিনটা যে খাত ছিল কার কত পার্সেন্ট কোন সময় কত সালে সেটা এখানে উল্লেখ করেছে। তোমরা চিত্রটা ভালো করে দেখে নেবা। উপরোক্ত লেখচিত্র মানে উপরের লেখচিত্র 2016 থেকে 17 থেকে 2019 থেকে 20 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধির হারের কালীন ক্রমিক চিত্র তুলে ধরা হয়েছে। চিত্রে দেখানো হয়েছে যে 2016 থেকে 17 সালে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল কত? 7.28%। দেখো 7.28% এটা শিল্প খাতের অবদান ছিল। 2017 থেকে 18 সালে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল কত? 7.86%। এই যে 7.86% টোটাল সবকিছু মিলে বা সব গড়গড়া সেটা। তারপর 2018 থেকে 19 সালে কত শতাংশ ছিল? 8.15%। দেখো 8.15%। এটা ছিল 16 থেকে 17 সালে জিডিপি প্রবৃদ্ধি শতাংশ, 17 থেকে 18%। এবার 19 থেকে 20 সালে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল 5.2%। এই যে তোমাদের একটু দেখাই 5.2%, 5.2%। অর্থাৎ খুব ধীরে হলেও আমাদের জিডিপি প্রবৃদ্ধি হার বাড়ছে, খুব আস্তে আস্তে হলেও জিডিপির প্রবৃদ্ধি হার, যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশের উৎপাদন প্রবৃদ্ধি হার আস্তে আস্তে বাড়ছে। জিডিপি প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রধান যে তিনটি খাত অবদান রেখেছে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশের উৎপাদনের প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রধান তিনটি খাত অবদান রেখেছে। প্রধানত কয়টি খাত অবদান রেখেছে? তিনটি খাত, সবাই জানে।
তিনটি খাত সবচেয়ে বেশি অবদান রেখেছে, আমরা সকলে জানি। সবচেয়ে তিনটি খাতের ভিতর রয়েছে, প্রথম আছে কৃষি খাত, তারপর শিল্প খাত, তারপরে সেবা খাত। সবচেয়ে বেশি শিল্প খাত, তারপরে সেবা খাত, তারপরে কৃষি খাত, তিনটি সবচেয়ে বৃহত্তর খাত, যেটা আমাদের অর্থনৈতিক জিডিপি প্রবৃদ্ধি হার বৃদ্ধি করছে অলওয়েজ টাইম। নিম্নের টেবিলে 2019 থেকে 20 এবং 2020 থেকে 21 এই দুই অর্থবছর জিডিপিতে কৃষি, শিল্প, সেবা খাতের আপেক্ষিক অবদান চিত্র তুলে ধরা হয়েছে। এখানে ধরা হয়েছে 19 থেকে 20 আর 20 থেকে 21 সালের 15 থেকে 16 অর্থবছরের ভিত্তিতে মূল জিডিপিতে দেখো খাতওয়ারির অবদান হার শতাংশ। দেখো সার্বিক খাতসমূহ 2020-19 থেকে 20 আর এটা 2020 থেকে 21। কৃষি খাতে ছিল 12.52 আর 2020 থেকে 21 সালে হয়েছে 12.0, এটা কমিয়েছে আরো। শিল্প খাতে 34.94 ছিল, কমে হয়েছে 20-21 সালে 36.1। সেবা খাতে ছিল 52.54, কিন্তু 2020-21 সালে 51.9, আরো কমেছে। সর্বমোট এখানে 100 ছিল, এখানে 100%। টেবিল থেকে বোঝা যায় যে 2020-21 অর্থবছরের জিডিপিতে সাধারণভাবে প্রধান অবদান রাখছে সেবা খাত, প্রায় 51.92%। 51.92%। সবচেয়ে বড় অবদান রাখছে ওইটা সেবা খাতটা। কোন খাত? সেবা খাত। তারপরে রয়েছে শিল্প খাতের অবদান, প্রায় 36.01%। তারপরের অবদান হচ্ছে 36.1%। সবচেয়ে কম ও ক্রম হ্রাসমান অবদান রাখছে কৃষি খাত, যেটা 12.07%। এই খাতগুলো তোমাদের মনে রাখা উচিত। কাজ, এখানে কাজ দিয়েছে, এই কাজগুলো নিয়ে অনেকের টেনশন থাকে যে ভাই কাজগুলো করে দেন। দেখো তোমাদের আসবে, দেখো এমসিকিউ। কি আসবে? এমসিকিউ। তারপরে আসবে সিকিউ। অবশ্যই রিডিং গুলো ভালো করে করতে হবে। অর্থাৎ শর্ট কোশ্চেন। এসকিউ। এসকিউতে শর্ট কোশ্চেন মানে সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে অবশ্যই তোমাদের রিডিং গুলো ভালো করো। এমসিকিউর জন্য ভালো করে রিডিং পড়ে রাখো। সিকিউ এর কাজ হয়ে যাবে, শর্ট প্রশ্ন কাজ হয়ে যাবে। আর সিকিউ এর কাজ করার জন্য অবশ্যই প্রতিটা লাইন বুঝে বুঝে পড়ো। এসব কাজ, একক কাজ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। তাহলে স্থানীয় বা সহজলভ্য উপকরণের সাথে কৃষি, শিল্প, সেবা খাতের অবদান প্রদর্শন করো। তোমরা এটা লিখতে পারো, কৃষি খাতে অবদান কেমন, শিল্প খাত। 4.4 কৃষি ও শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা। রমেশ একজন ধনী কৃষক। তিনি জমিতে উচ্চ ফলনশীল ধান চাষ করেন। তাহলে রমেশ তার জমিতে কি ধরনের ধান চাষ করেন? উচ্চ ফলনশীল ধান চাষ করেন। গভীর নলকূপের মাধ্যমে সেচের ব্যবস্থা করেন এবং প্রয়োজনীয় জৈব সার ব্যবহার করে অধিক ধান উৎপাদন করেন। উৎপাদিত ধান পাটের আঁশ দিয়ে তৈরি বস্তায় করে বাজারে সরবরাহ করেন। উৎপাদিত যে ধান আছে সেটা পাটের আঁশ দিয়ে তৈরি বস্তায় করে বাজারে সরবরাহ করে। অনেকেই ওই ধান ক্রয় করে তাদের খাদ্যের অভাব পূরণ করেন। উপরে অনুচ্ছেদ থেকে আমরা বলতে পারি কৃষি খাতের উন্নতি ও আধুনিকায়নের জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেয় শিল্প খাত। কৃষি খাতের উন্নতি ও আধুনিকায়নের জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম, বিভিন্ন যে কৃষি সরঞ্জাম আছে, বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেয় কোন খাত? শিল্প খাত। কোন খাত যোগান দেয়? শিল্প খাত যোগান দেয়। তেমনি শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আসে কৃষি খাত থেকে। তেমনি শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আসে কি থেকে? কৃষি খাত থেকে। তেমনি শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আসে কি থেকে? কৃষি থেকে। প্রয়োজনীয় কাঁচামাল কোথায় থেকে আসে? কৃষি খাত থেকে। শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আসে কোথায় থেকে? কৃষি খাত থেকে। এটা ভেরি ইম্পর্টেন্ট। কৃষি নির্ভর শিল্প। কৃষি নির্ভর যে শিল্প, যেটা আমরা জানি চিনি শিল্প। আর শিল্প নির্ভর কৃষি, যেটা যে যন্ত্র।
বাংলাদেশে কৃষি ও শিল্প খাতের পারস্পরিক নির্ভরশীলতা নিয়ে বা নিচে আলোচনা করা হলো। আমাদের দেশের অধিকাংশ শিল্প কৃষিভিত্তিক। আমাদের দেশের অধিকাংশ শিল্প কি ভিত্তিক? কৃষিভিত্তিক। এদেশের উল্লেখযোগ্য শিল্প যেমন পাট শিল্প, চা শিল্প, চামড়া শিল্প, চিনি শিল্প ও কাগজ শিল্প প্রভৃতি শিল্প প্রধান কাঁচামালের জন্য কৃষির উপর নির্ভরশীল কৃষি। তাই আমাদের দেশে কোনো না কোনো অঞ্চলে আঞ্চলিক শিল্পায়ন ঘটে। যেমন ঢাকা ও নারায়ণগঞ্জে পাট শিল্প। পাট শিল্প কোথায় অবস্থিত? ঢাকা ও নারায়ণগঞ্জে। চট্টগ্রামে সিলেট অঞ্চলে চা শিল্প। সিলেট অঞ্চলে কি শিল্প রয়েছে? চা শিল্প। চা শিল্প কোথায় অবস্থিত? চট্টগ্রামে সিলেট। পাট শিল্প কোথায় রয়েছে? ঢাকা নারায়ণগঞ্জে। উত্তরবঙ্গে চিনি শিল্প গড়ে উঠেছে। কোথায় চিনি শিল্প গড়ে উঠেছে? উত্তরবঙ্গে। কোথায়? উত্তরবঙ্গে। এসব শিল্পের প্রসারের ফলে কাঁচামালের বর্ধিত চাহিদার কারণে কৃষি উৎপাদন বাড়বে। কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাবে। ফলে কৃষকদের আয় বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। জনগণের আয় বৃদ্ধির ফলে সঞ্চয় ও মূলধন গঠন বৃদ্ধি পাবে এবং শিল্প খাতে বেশি করে বিনিয়োগ করা সম্ভব হবে। এসব শিল্পের বিনিয়োগ করা সম্ভব হবে। আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হলো কৃষি। আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হলো কি? কৃষি। আমাদের ক্ষুদ্র শিল্পের ভিত্তি হলো কি? কৃষি। কোনটি? কৃষি। ভেরি ইম্পর্টেন্স। কৃষিতে উৎপাদিত বাঁশ ও বেত ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কৃষিতে উৎপাদিত বাঁশ ও বেত, বাঁশ আছে আর বেত আছে, এটা কোন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়? ক্ষুদ্র শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে শিল্পে উৎপাদিত চাষাবাদের যে যন্ত্রপাতি, সার, কীটনাশক, ওষুধ ইত্যাদি কৃষিকাজে ব্যবহার করা হয়। অন্যদিকে শিল্পে উৎপাদিত চাষাবাদের জন্য যন্ত্রপাতি, সার, কীটনাশক, ওষুধ ইত্যাদি কৃষিকাজে ব্যবহার করা হয়। তাই শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্পজাত অন্যান্য দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষির আধুনিকায়নের মাধ্যমে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারলে আমদানি ব্যয় বাড়বে, যা শিল্প উন্নয়নে ব্যয় করা যাবে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, আমাদের কৃষি ও শিল্পের উন্নয়ন পরস্পর নির্ভরশীল। আমাদের কৃষি আর শিল্প পরস্পর কি? নির্ভরশীল, একে অপরের পরিপূরক। তাই আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য দুটি খাতের একই সঙ্গে উন্নতি একান্তভাবে কাম্য। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য কয়টি খাতের
একই সঙ্গে উন্নতি একান্তভাবে কাম্য দুইটি খাতে। কয়টি খাতের? দুইটি খাতের। কাজ: কৃষি ও শিল্পের পারস্পরিক নির্ভরশীলতার ক্ষেত্রসমূহ চিহ্নিত করো। মহসিনের শিক্ষাজীবন শুরু হুগলিতে। তাহলে মহসিনের শিক্ষাজীবন শুরু কোথায়? হুগলিতে। কোথায়? হুগলিতে। তার গৃহশিক্ষক আগা সিরাজি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। তার গৃহশিক্ষক আগা সিরাজি ছিলেন একজন কেমন ব্যক্তি? পণ্ডিত ব্যক্তি। তার গৃহশিক্ষক আগা সিরিজ ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি। তিনি তার কাছে আরবি, ফার্সি ভাষার শিক্ষা লাভ করেন। ভোলানাথ ওস্তাদ নামে একজন সঙ্গীতবিদের কাছে সঙ্গীত ও সেতারা বাজানো শেখেন। সেতারা বাজানো শেখেন কার কাছ থেকে? একজন সঙ্গীতবিদের কাছে সঙ্গীত ও সেতারা বাজানো শেখেন। নাম কি? ভোলানাথের কাছ থেকে। ভোলানাথ। তার উচ্চ শিক্ষা শুরু হয় মুর্শিদাবাদে। হাজী মোহাম্মদ মহসিনের উচ্চ শিক্ষা শুরু হয় কোথায়? মুর্শিদাবাদে। পিতার মৃত্যুর পর তিনি হুগলি ফিরে আসেন এবং ১৭৬২ সালে দেশ ভ্রমণে বের হন। হাজী মোহাম্মদ মহসিন কত সালে দেশ ভ্রমণে বের হন? ১৭৬২ সালে। তিনি মক্কা মদিনা গমন করেন এবং পবিত্র হজ পালন করেন। তিনি মক্কা মদিনা গমন করেন এবং পবিত্র হজও পালন করেন। এই জন্য তাকে বলে হাজী মোহাম্মদ মহসিন। আরব, মিশর, পারস্য ভ্রমণ করে তিনি ২৭ বছর পর দেশে ফিরে আসেন। আরব দেশ, মিশর দেশ, পারস্য ভ্রমণ করে তিনি কত বছর পর দেশে ফিরে আসেন? ২৭ বছর পরে তিনি দেশে ফিরে আসেন। কত বছর পরে? ২৭ বছর পর দেশে ফিরে আসেন। আরবি, ফার্সি, উর্দু ও ইংরেজি এবং ইতিহাস ও বীজগণিতে তার অগাধ পাণ্ডিত্য ছিল। আরবিতে ছিল, ফার্সি, উর্দু, ইংরেজি এবং ইতিহাস, বীজগণিতে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তার কি ছিল? অগাধ পাণ্ডিত্য ছিল। ১৮০৩ সালে তার একমাত্র বোনের মৃত্যু হলে নিঃসন্তান বোনের বিশাল সম্পত্তির মালিক হন তিনি। কত সালের দিকে? ১৮০৩ সালের দিকে। কত সালের দিকে? ১৮০৩ সালে তার একমাত্র বোনের মৃত্যু হলে নিঃসন্তান বোনের বিশাল সম্পত্তির মালিক হন তিনি। কে? মানে ১৮০৩ সালে তার একমাত্র বোনের মৃত্যু হলে নিঃসন্তান বোনের কোনো সন্তান ছিল না। বিশাল সম্পত্তির মালিক হন কে? হাজী মোহাম্মদ মহসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তখন বাংলার মুসলমানদের ছিল চরম দুর্দিন। অর্থ ব্যয় করে লেখাপড়ার ক্ষমতা তাদের ছিল না। তিনি তার সমুদায় অর্থ শিক্ষা বিস্তার, চিকিৎসা, দারিদ্র্য মানুষের জন্য ব্যয় করেন। তিনি তার সমুদায় অর্থ শিক্ষা বিস্তারের জন্য, চিকিৎসার জন্য এবং দারিদ্র্য মানুষের জন্য ব্যয় করেন কে? হাজী মোহাম্মদ মহসিন। তিনি হুগলিতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। হাজী মোহাম্মদ মহসিন কোথায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন? হুগলিতে। ঢাকা, চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানের মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রচুর অর্থ দান করেন। ঢাকা, তারপর চট্টগ্রাম, যশোর প্রভৃতি স্থানে মাদ্রাসার উন্নতি সাধনের উদ্দেশ্যে প্রচুর অর্থ দান করে। মৃত্যু ৬ বছর পূর্বে ১৮০৬ সালে একটি ফান্ড গঠন করে জনহিতকর কার্যে সমস্ত সম্পত্তি দান করেন। মৃত্যু ৬ বছর পূর্বে। তার মৃত্যুর কয় বছর পূর্বে? ৬ বছর পূর্বে। কত সালে? ১৮০৬ সালে। ১৮০৬ সালে একটি ফান্ড গঠন করে জনহিতকর কার্যে সমস্ত সম্পত্তি দান করেন। মহসিন ফান্ডের অর্থে তার মৃত্যুর পর ১৮৩৬ সালে হুগলি মহসিন ফান্ড, হুগলি দাতব্য চিকিৎসালয়, ১৮৪৮ সালে হুগলিতে ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়। মহসিন ফান্ডের অর্থে তার মৃত্যুর কত সালে? ১৮৩৬ সালে। কত সালে?
1836 সালে হুগলি মহসিন ফান্ড, হুগলি দাতব্য চিকিৎসালয়। 1848 সালে হুগলিতে ইমামবাড়া প্রতিষ্ঠিত হয়। কার ফান্ডে? হাজী মোহাম্মদ মহসিনী ফান্ডে। এছাড়া হুগলি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে মাদ্রাসা ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হয়। এছাড়া হুগলিতে, কোথায়? হুগলি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীতে ছাত্র ছাত্রাবাস প্রতিষ্ঠা করা হয়। কোথায়? হুগলিতে। মহসিন ফান্ডের বৃত্তির অর্থে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চশিক্ষায় লাভের সুযোগ পায়। এর মধ্যে শহীদ আমির আলী ছিলেন। এভাবে তিনি তার মৃত্যুর পর বাঙালি মুসলমানদের জন্য শিক্ষার পথ সুগম করে যান। কে? হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিনের যে কাহিনীটা তোমরা জানতে পারলে, দেখতে পেলে, এটা মূল কাহিনী কি আমরা সকলে বুঝতে পারলাম যে সে অল্প বয়স থেকে কিন্তু খুবই পাণ্ডিত্য ছিল আরবি, ফার্সি, ইংরেজি সব ভাষায়। এমনকি সে অনেক পণ্ডিতের কাছ থেকে সে সঙ্গীত শেখেন, সেতারা বাজানো শেখেন এবং তার বাবার মৃত্যু হলে এমনকি উচ্চশিক্ষা শিক্ষিতের জন্য মুর্শিদাবাদে থাকেন। যখন তার বাবা মারা যায় হুগলিতে ফিরে আসেন। হুগলিতে ফিরে আসার পরে সে আবার মানে হজ করার জন্য অথবা তারপরে পারস্য যায়, মক্কা মদিনায়, তাই হজ পালনের জন্য যায়, ঘুরে বেড়ায় যায়, ভ্রমণ করে আসেন। 20-23 বছর বয়স পর্যন্ত সে কি করে আসেন? দেশে ফিরে আসে। 23 বছর পর সে আবার দেশে ফিরে আসে। তো দেশে ফিরে আসে যখন তার মৃত্যু হবে তার 6 বছর পরে সে একটা ফান্ড গঠন করে যায়। ফান্ড গঠনের টাকা যত সম্পত্তি ছিল সব সম্পত্তি কি হয়? সে ফান্ডে জমা করে দেয়। বাট এত সম্পত্তির মালিক হওয়ার কারণ হচ্ছে তার তার নিঃসন্তান, তার বোন কোনো সন্তান ছিল না। সেই বোনের যত সম্পত্তি ছিল তার নামে রেখে যায়। আর মৃত্যুর 6 বছর পূর্বে যে ফান্ডটা গঠন করে সে ফান্ডে গঠন করার পরে যখন তিনি মারা যান তারপর থেকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং এগুলো প্রতিষ্ঠা করে সে টাকা দিয়ে এবং অনেক শিক্ষা বিস্তারের জন্য অনেক অসহায় মুসলমান তরুণ শিক্ষার্থীরা তারা লেখাপড়া করতে পারে সেসব প্রতিষ্ঠানে। দেখো এখানে ওই কথাগুলো বলা হয়েছে। মহসিন ফান্ডের বৃত্তির অর্থে হাজার হাজার মুসলমান তরুণ উচ্চশিক্ষা লাভের সুযোগ পায়। হ্যাঁ, এর মধ্যে শহীদ আমির আলী ছিলেন একজন। শহীদ আমির আলীর নাম শুনেছে সকলে। এভাবে তিনি তার মৃত্যুর পর বাঙালি মুসলমানদের জন্য শিক্ষার পথ সুগম করে যান। এই দানশীল বিদ্যানুরাগী মহাপুরুষ, দানশীল বলা হয় হাজী মোহাম্মদ মহসিনকে, বলা হয় কি দানশীলও বলা হয়। বিদ্যা অনুরাগী, বিদ্যার প্রতি লেখাপড়ার প্রতি তার খুবই আগ্রহী ছিল। মহাপুরুষ হাজী মোহাম্মদ মহসিন 1812 সালে 29শে নভেম্বর 1812 সালে 29শে নভেম্বর 1812 সালে 29শে নভেম্বর হুগলিতে পরকাল গমন করেন। হুগলিতে পরকাল গমন করেন কত সালে? 1812 সালে। কত তারিখে? 29শে নভেম্বর। কাজ জনহিতকর কাজে হাজী মোহাম্মদ মহসিনের অর্থ কোথায় কোথায় ব্যয় হয়েছে তার একটি তালিকা তৈরি কর। নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফ। আব্দুল লতিফ 1828 সালে। আব্দুল লতিফ 1828 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। আব্দুল লতিফ 1828 সালে কোথায় জন্মগ্রহণ করেন? ফরিদপুরে জন্মগ্রহণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে আব্দুল লতিফ কত সালে জন্মগ্রহণ করেন? 1828 সালে। কোথায়? ফরিদপুর জেলায়। তিনি কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা লাভ করেন। তিনি কলকাতা মাদ্রাসায় ইংরেজি শিক্ষা লাভ করেন। কোথায় ইংরেজি শিক্ষা লাভ করেন? কলকাতায়। কোথায়? মাদ্রাসায়। কোন প্রতিষ্ঠানে? মাদ্রাসায়। ভেরি ভেরি ইম্পর্টেন্স। শিক্ষা জীবন শেষ করে তিনি প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল এবং পরে কলকাতা মাদ্রাসা অধ্যাপনা করেন। প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুলে শিক্ষকতা করেন এবং পরে কলকাতা মাদ্রাসায় অধ্যাপনা করেন। নওয়াব আব্দুল লতিফ। 1849 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। কত সালে? 1849 সালে। কত সালে?
1849 সালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে যোগদান করেন। কত সালে তাকে কলকাতা প্রেসিডেন্টের ম্যাজিস্ট্রেট পদে উন্নীত করা হয়? 1877 সালে। কত সালে? 1877 সালে। 1877 সালে তাকে কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট পদে উন্নীত করা হয়। কত সালে? 1877 সালের দিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1884 সালে। কত সালে? 1884 সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন কে? সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন কে? নওয়াব আব্দুল লতিফ। নওয়াব আব্দুল লতিফ। কত সালে? 1884 সালে। কর্মজীবনে কৃতিত্বের জন্য সরকার তাকে প্রথমে খান বাহাদুর, পরে নওয়াব উপাধি ভূষিত করেন। কর্মজীবনে কৃতিত্বের জন্য সরকার দেয় তাকে প্রথমে খান বাহাদুর। নওয়াব আব্দুল লতিফকে কি উপাধি দেয়? প্রথমে খান বাহাদুর উপাধি দেয় এবং পরে হচ্ছে নওয়াব উপাধি দেয়। কি উপাধি দেয়? নওয়াব উপাধি ভূষিত করেন। নওয়াব আব্দুল লতিফ। খান বাহাদুর, নওয়াব আব্দুল লতিফ। তিনি বাঙালি মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তাদের কল্যাণের জন্য প্রচেষ্টা চালান। এই উদ্দেশ্যে জনমত গঠনের জন্য তিনি কত সালে? 1853 সালে মুসলমান ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল শীর্ষক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করেন। কত সালে? 1853 সালে। কাদের জন্য? মুসলমান ছাত্রদের পক্ষে ইংরেজি শিক্ষার সুফল শীর্ষক এক রচনা প্রতিযোগিতা আয়োজন করেন কে? নওয়াব আব্দুল লতিফ। 4 নাম্বার, মতিদের মতো উদ্যোক্তাদের উন্নয়নে এক, সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। 2, বিদেশি দ্রব্যের ব্যবহার কমাতে হবে। 3, প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে ঘ, 1, 2, 3। 1, 2, 3। এখানে একটা সৃজনশীল কোশ্চেন আছে। তো সৃজনশীল কোশ্চেনটা 1 নাম্বার দিয়েছে অর্থনীতির দুটি খাত। একটা হচ্ছে কৃষি, মাঠ, পাট কাটছে, আর একটা হচ্ছে পাটের তৈরি ব্যাগ। অর্থনীতি থেকে দুইটি খাত এসেছে। তো এখানে দেখো ক নাম্বারও বলা হয়েছে শিল্প কি বা কাকে বলে। তো শিল্প কি বলতে এখানে সংজ্ঞা চাচ্ছে, সংজ্ঞাটা দিতে হবে। ক নাম্বার উত্তর, 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন উত্তর, ক নাম্বার উত্তর, প্রকৃতি প্রদত্ত সম্পদ বা প্রাথমিক দ্রব্যকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর মাধ্যমে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরের প্রক্রিয়াকে শিল্প বলে। এখানে দাড়ি চিহ্ন দেবা, শিল্প বলে। খ নাম্বার, আমাদের দেশে পুঁজি গঠনের হার কম কেন? খ নাম্বার উত্তর, আমাদের দেশের বেশিরভাগ জনগণের আয় খুব কম হওয়ায় তাদের সঞ্চয়ের ক্ষমতা কম, ফলে উচ্চ হারে পুঁজি গঠন করা সম্ভব হয় না। আয় ও ভোগ ব্যয়ের পার্থক্য। আয় ও ভোগ ব্যয়ের পার্থক্য থেকে সঞ্চয় সৃষ্টি হয়, কিন্তু নিম্ন আয়ের মানুষের সম্পূর্ণ বা বেশিরভাগ অর্থই ভোগ্য পণ্য ক্রয়ে ব্যয় করতে হয়। ফলে তারা পর্যাপ্ত পরিমাণে সঞ্চয় করে পুঁজি তথা মূলধন গঠন করতে পারে না। তাছাড়া সঞ্চয় সংগ্রহের অসুবিধা, বিনিয়োগের সীমাবদ্ধতা, দক্ষ উদ্যোক্তার অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, কারিগরি জ্ঞানের অভাব ইত্যাদি কারণেও এদেশে মূলধন গঠনের হার কম। গ নাম্বার, এ খাতের উন্নয়নের উপর কিভাবে অর্থনীতির প্রবৃদ্ধি নির্ভরশীল ব্যাখ্যা করে। এ খাত বলতে এই যে কৃষিখাত। গ নম্বর উত্তর, দেখো তো গ নম্বর উত্তরটা কি বলা হয়েছে, এটা হবে না। উদ্দীপকে এ খাত হলো কৃষি খাত, যার ওপর এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল। কৃষি হচ্ছে সৃষ্টি সম্বন্ধীয় কাজ, যা ভূমি কর্ষণ, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা, ফসল কর্তন ইত্যাদি থেকে শুরু করে উৎপাদিত পণ্য গুদামজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। ফসল উৎপাদন ছাড়াও মাছ ও মৌমাছি চাষ, পশুপালন ও বনায়ন কৃষি খাতের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায় চিত্র এতে কৃষক মাঠে পাট কাটছে। এটি কৃষি খাতকে নির্দেশ করে। বাংলাদেশের জিডিপিতে
একটি উল্লেখযোগ্য অংশ আছে কৃষিখাত থেকে। অর্থনীতি সমীক্ষা 2019 অনুযায়ী বা 2019 অনুসারে বর্তমানে 2018-19 অর্থবছরে দেশে জিডিপিতে কৃষিখাত, ফসল, বন, প্রাণিজ সম্পদ ও মৎস্য এর অবদান 13.61%। আবার এদেশের বর্ধিত জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণেও কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে এর পরিমাণ আরও বাড়ানো সম্ভব। তাহলে অচিরেই আমাদের দেশ খাদ্য স্বয়ংপূর্ণতা অর্জনের পাশাপাশি উদ্ধৃত অংশে রপ্তানি করতে সমর্থ হবে, যা দেশে বৈদেশিক মুদ্রার যোগানে সহায়তা করবে। তাছাড়া কৃষিখাত উন্নত হলে অন্যান্য খাত যেমন শিল্প, সেবা ইত্যাদি ক্ষেত্রেও এর ধনাত্মক প্রভাব পড়বে। কাজে আমরা বলতে পারি বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি অর্জন কৃষি খাতের উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঘ নম্বর, এ ও বি খাত পরস্পর পরিপূরক মূল্যায়ন করে। এ খাত বলতে কৃষি খাত আর বি খাত বলতে শিল্প খাত। ঘ নম্বর উত্তর, উদ্দীপকে উল্লেখিত এ খাত কৃষি খাত এবং বি খাত হলো শিল্প, কৃষি ও শিল্প খাত পরস্পরের নির্ভরশীল। কৃষি খাতের উন্নতি আধুনিকায়নের জন্য বিভিন্ন কৃষি সরঞ্জাম ও সারের যোগান দেয় শিল্প খাত। তেমনি শিল্পের প্রসারের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টিতে সহায়তা করে কৃষিখাত। উদ্দীপকে দেখা যায় চিত্র এ কৃষক মাঠে পাট কাটছে, যা কৃষি খাতকে নির্দেশ করে। অন্যদিকে চিত্র বি পাটের তৈরি ব্যাগ, যা শিল্প খাতকে নির্দেশ করে। মাঠে উৎপাদিত পাট শিল্পে প্রক্রিয়াজাত করে ব্যাগ তৈরি করা হয়েছে। এ থেকে বোঝা যায় কৃষি ও শিল্প খাত পরস্পর নির্ভরশীল। আমাদের দেশের অধিকাংশ শিল্প কৃষি ভিত্তিক। এদেশের উল্লেখযোগ্য শিল্প যেমন পাট, চিনি, সার, কাগজ, বস্ত্র প্রভৃতি শিল্পের প্রধান কাঁচামালের জন্য কৃষির ওপর নির্ভর করতে হয়। আবার বিভিন্ন শিল্পের প্রসারের ফলে কাঁচামালের চাহিদা পূরণে কৃষি উৎপাদন বাড়ে এবং কৃষক উৎপাদিত পণ্যের জন্য ন্যায্য দাম পায়। ফলে কৃষকদের আয় বাড়ে এবং জীবনযাত্রার মানও উন্নত হয়। তাছাড়া কৃষি শিল্পজাত দ্রব্যের বাজার বিস্তৃত করে শিল্প উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্প খাতের অন্যান্য দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, যা শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য দুটি খাতের একই সঙ্গে উন্নতি একান্তভাবে কাম্য। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় কৃষি ও শিল্পের উন্নয়ন পরস্পর নির্ভরশীল এবং একে অপরের পরিপূরক। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।